আচ্ছা, ইংরেজিতে কথা বলতে বা লিখতে গিয়ে কি ছোটখাটো ভুল হয়ে যায়? এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার। আজকের এই আলোচনায় আমরা ঠিক ওই সাধারণ ভুলগুলো নিয়েই কথা বলবো আর দেখব কিভাবে খুব সহজে এগুলোকে ঠিক করে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই যে দেখুন স্ক্রিনের বাক্যগুলো প্রথম দেখায় কি সব ঠিকঠাক লাগছে। মজার ব্যাপার হলো প্রত্যেকটাতেই কিন্তু একটা করে ছোট্ট ভুল আছে। কোনো চিন্তা নেই, এই আলোচনাটা শেষ হতে হতে দেখবেন এই ভুলগুলো ধরা আর ঠিক করাটা কত সহজ হয়ে গেছে। ইংরেজি গ্রামারের একদম গোড়ার কথা, মানে সবচেয়ে বেসিক নিয়মগুলোর একটা হলো সাবজেক্ট আর ভার্বের মধ্যে মিল রাখা। ব্যাপারটা খুবই সোজা। সাবজেক্ট যদি একা থাকে তার ভার্বও একা থাকবে, মানে সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি একের বেশি হয় ভার্বও প্লুরাল হয়ে যাবে। তো ওই যে নিয়মটার কথা বললাম, ঠিক সেই যুক্তিতেই যখন দুটো সাবজেক্টকে অ্যান্ড দিয়ে জোড়া লাগানো হয়, তখন তারা তো আর একা থাকে না, তাই না? তারা একসঙ্গে একটা প্লুরাল ইউনিট হয়ে যায়, আর তাই ভার্বটাও প্লুরাল বসাতে হয়। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, হরি অ্যান্ড রাম, এরা তো দুজন, তাই না? তাই ইজ হবে না, হবে আর। ঠিক একইভাবে রাজু আর রবি দুজন মিলে হোমওয়ার্ক করেছে, তাই হিজ হোমওয়ার্ক না বলে বলতে হবে দেয়ার হোমওয়ার্ক। একদম সহজ, তাই না? আচ্ছা, নিয়মের কথা তো হলো। এবার একটা মজার ব্যতিক্রম দেখি, কেমন? একটা টুইস্ট আছে এখানে। যখনই কোনো বাক্যে ইচ বা এভরি এই শব্দ দুটো চলে আসে, তখন খেলাটা ঘুরে যায়। তখন সাবজেক্টগুলো অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলারই থেকে যায়। কারণ কি? কারণ ইচ বা এভরি বললে আমরা পুরো দলকে একসাথে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাই। এই উদাহরণগুলো দেখুন, তাহলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এভরি বয় অ্যান্ড গার্ল মানে কিন্তু প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে আলাদাভাবে রেডি, তাই এখানে ওয়াজ বসেছে, ওয়্যার নয়। পরের উদাহরণটাতেও দেখুন, ইচ অফ দিজ বয়েজ বলায় মানে প্রত্যেককে আলাদা করে বোঝানোয় প্রোনাউনটা হয়েছে হিজ। আচ্ছা, এবার আসি কিছু মজার শব্দে। যেমন ধরুন টিম, ফ্যামিলি বা কাউন্সিল, এগুলোকে বলে কালেকটিভ নাউন। এদের ক্ষেত্রে না একটু ভাবতে হয়, মানে আমি কি দলটাকে একটা গোটা জিনিস হিসেবে দেখছি, নাকি দলের ভেতরের মানুষগুলোর কথা আলাদা আলাদা করে ভাবছি। যদি দলটা মিলেমিশে একটা কাজ করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি দলের সদস্যরা যে যার মতো আলাদা কাজ করে তখন ভার্বটা হয়ে যাবে প্লুরাল। এই যে দেখুন, প্রথম উদাহরণে দ্য কাউন্সিল একটা দল হিসেবে প্রেসিডেন্ট বেছে নিয়েছে, তাই ভার্বটা সিঙ্গুলার, মানে হ্যাজ বসেছে। কিন্তু পরের উদাহরণে দেখুন, দ্য মিলিটারি বা সৈন্যদের বিভিন্ন দিকে পাঠানো হয়েছে, মানে তারা আলাদা আলাদাভাবে কাজ করছে, তাই ভার্বটা প্লুরাল, মানে ওয়ার ব্যবহার করা হয়েছে। আসল কথা হলো বাক্যের ভেতরের অর্থটা বুঝতে পারা। বেশ, সাবজেক্ট ভার্বের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন টেন্সের দুনিয়ায়, মানে সময়ের সঠিক ব্যবহার। বাক্যের মধ্যে সময়ের তালমিল যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু অর্থের পুরোটাই গণ্ডগোল হয়ে যেতে পারে। টেন্স মেলানোর একটা গোল্ডেন রুল আছে। সহজ করে বললে, যদি বাক্যের মূল ঘটনাটা অতীতে ঘটে থাকে, মানে পাস্ট টেন্সে থাকে, তাহলে তার সাথে জুড়ে থাকা অন্য ঘটনাগুলো সাধারণত পাস্ট টেন্সেই হয়। ঠিক যেন একটা গল্প বলার মতো, যা অতীতে শুরু হয়েছে আর অতীত দিয়েই এগিয়ে যাচ্ছে। যেমন এই বাক্যটা দেখুন, সে সফল হয়েছিল, মানে সাকসিডেড। এটা তো পাস্ট টেন্সের ঘটনা। তাহলে সে কেন সফল হয়েছিল? কারণ সে কঠোর পরিশ্রম করত, তাই ওয়ার্কড হার্ড হবে, ওয়ার্কস হার্ড নয়। দুটোই পাস্টে। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। এই নিয়মের একটা খুব জরুরি ব্যতিক্রম আছে, যেটা মনে রাখাটা মাস্ট। যদি বাক্যের কোনো একটা অংশ চিরন্তন সত্য হয়, মানে ইউনিভার্সাল ট্রুথ, যেমন কোনো বৈজ্ঞানিক সত্যি, তাহলে মূল ঘটনাটা অতীতে হলেও ওই সত্যি কথাটা কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সেই থাকবে। যেমন আমাদের শিক্ষক বলেছিলেন যে এটা তো পাস্ট টেন্স, তাই না? কিন্তু কি বলেছিলেন? যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আচ্ছা, এই কথাটা তো চিরকালের জন্য সত্যি। আগেও ঘুরত, এখনও ঘোরে, ভবিষ্যতেও ঘুরবে। তাই এখানে দি আর্থ মুভস হবে, মুভড নয়। চলুন এবার পরের টপিকে যাই। এখন আমরা দেখব তুলনা করার সময় কি কি খেয়াল রাখতে হয়, মানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে যখন আমরা দুটো বা তার বেশি জিনিসের মধ্যে কম্পেয়ার করি। এই জায়গায় কিন্তু বেশ কিছু কমন ভুল হয়ে থাকে।
নিয়মটা আসলে খুবই সোজা। যখন মাত্র দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন আমরা অ্যাডজেক্টিভের সাথে আর যোগ করি, আর যখন দুটোর বেশি জিনিসের মধ্যে তুলনা হয় তখন যোগ করি এস্ট। এই জন্যই দেখুন দুটোর মধ্যে কোনটা ভালো এটা বোঝাতে বেটার ব্যবহার করা হয়েছে, বেস্ট নয়। এখানে একটা খুব কমন ভুলের কথা বলি। কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, এগুলো না একটু আলাদা। এগুলোর পরে তুলনা করার জন্য আমরা প্রায় থ্যান বসিয়ে ফেলি, কিন্তু এটা একটা বড় ভুল। এগুলোর পর সবসময় টু বসে। এই যে দেখুন, হি ইজ সিনিয়র দ্যান মি, কিন্তু ভুল। সঠিকটা হলো হি ইজ সিনিয়র টু মি। এটা খুব ভালো করে মনে রাখা দরকার, কারণ কথা বলার সময় বা লেখার সময় এই ভুলটা কিন্তু হামেশা দেখা যায়। বেশ, এবার আসি প্রোনাউন বা সর্বনামের কথায়। প্রোনাউনের ব্যবহারে গণ্ডগোল হলে কিন্তু বাক্যের মানেটাই তালগোল পাকিয়ে যেতে পারে। চলুন এ দুটো খুব সাধারণ নিয়ম দেখে নিই। এই নিয়মটা খুবই সোজা। যখন দুজনের মধ্যে কোনো আদান প্রদান বোঝানো হয় তখন হয় ইচ আদার, আর যদি সেটা দুজনের বেশির মধ্যে হয় তখন হয় ওয়ান অ্যানাদার। যেমন দুই ভাইয়ের মধ্যে বোঝাপড়ার জন্য ইচ আদার, আর ক্লাসের অনেক ছাত্রছাত্রীর মধ্যে বোঝাপড়ার জন্য ওয়ান অ্যানাদার। আচ্ছা, ইংরেজিতে কথা বলার সময় একটা ভদ্রতার নিয়ম আছে। যখন একটা বাক্যে আমি, তুমি, সে সবাই থাকে তখন কাকে আগে রাখব? নিয়মটা হলো প্রথমে যার সাথে কথা বলছি সে, ইউ, তারপর অন্য কেউ, হি বা শি, আর একদম শেষে আমি নিজে, আই। মানে ফর্মুলাটা হলো 2-3-1। এটা মনে রাখলে কথা বলাটা অনেক বেশি মার্জিত শোনায়। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার আমরা কিছু ছোট ছোট শব্দ নিয়ে কথা বলবো, যেগুলো আকারে ছোট হলেও প্রায় বড় বড় সমস্যা তৈরি করে। একটা খুব কমন ভুল হলো কিছু ভার্বের পর আমরা খামোখা একটা করে প্রেপোজিশন বসিয়ে দিই। যেমন আমরা প্রায়ই বলি ডিসক্রাইব অ্যাবাউট বা ডিসকাস অ্যাবাউট, কিন্তু ডিসক্রাইব, ডিসকাস, অর্ডার এই ভার্বগুলোর পর কোনো প্রেপোজিশন লাগে না, এরা সরাসরি অবজেক্ট নেয়। চলুন একটা উদাহরণ দেখি। এই যে দেখুন প্রথম উদাহরণটা, দ্য পোয়েট ডিসক্রাইবস অ্যাবাউট, না ওটা ভুল। অ্যাবাউট শব্দটা এখানে একদমই লাগবে না, সোজা বলবো দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য বিউটি অফ নেচার। আর দ্বিতীয় উদাহরণটায় দেখুন, প্রেপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসে, তাই ডিপেন্ড অন হি হয় না, হয় ডিপেন্ড অন হিম। একটা কথা আছে, এই ভার্ব ইজ দি লাইফ অফ আ সেন্টেন্স, মানে ভার্ব হলো একটা বাক্যের প্রাণ। আর কথাটা কিন্তু একদম সত্যিই, ভার্ব ছাড়া কোনো বাক্য তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেই পারে না। তো আজকের আলোচনা থেকে বেশ কিছু জরুরি নিয়ম তো জানা গেল। এখন ভাবার বিষয় হলো এই নিয়মগুলোর মধ্যে কোনটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। কোন ভুলটা আজ থেকে আর করা হবে না বলে ঠিক করলেন?